নমস্কার। টলিউডের স্বরূপ এই নিয়ে আমি অয়ন এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আছেন এসএসআর সিনেমা প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সিইও শতদীপ সাহা। তিনি ফিল্ম ডিস্ট্রিবিউটর এবং তিনি এই নিউজ 18 বাংলায় পর্দা ফাঁস করবেন টলিউডের স্বরূপের। স্বরূপ বিশ্বাস, যিনি টলিউডের মুখ্যমন্ত্রী, বিরাট অত্যাচার করেছেন, বিরাট তোলাবাজির অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, তাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। শতদীপ, জানতে চাইব যে 15ই অগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস। আজকে কি টলিউডের স্বাধীনতা দিবস বলা যায়? একদম নিশ্চিত অয়নদা, আজকে আমরা টলিউড স্বাধীন হয়েছি এইটুকু বলতে পারি। ইনফ্যাক্ট এটা বহু বছর ধরে আমরা চাইছিলাম যাতে এই টলিউডে যাতে কোনো রাজনীতি না ঢোকে, বাট অবশেষে আজকে সেটা হয়েছে যে উনি গ্রেফতার হওয়ার পর আজকে আমরা সত্যি স্বাধীন হয়েছি। এই যে ভয়ে উনি দেখিয়ে রাখতেন আমাদের সবাইকে, প্রডিউসারদেরকে, ডিস্ট্রিবিউটরদেরকে, এক্সিবিটরদেরকে, আর্টিস্টদেরকে, ডিরেক্টরদেরকে, সবাইকে যে ভয়টা দেখিয়ে রাখতেন, আজকে আমরা সত্যি সবাই খুব খুশি এবং আমরা সত্যি নিজেদের মতন করে কাজ করতে পারবো আগামী দিনে, এটা ভেবেই আমাদের খুব ভালো লাগছে। আমরা তো পালাবদলের আগেও বহুবার শতদীপ দেখেছি যে স্বরূপ বিশ্বাসকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ এক অংশের কলাকুশলী, এক অংশের অভিনেতা অভিনেত্রীদের, পরিচালক তার সঙ্গে ডিস্ট্রিবিউটর। কিন্তু আমি একটু মূলে যেতে চাই। হলেন কিভাবে স্বরূপ বিশ্বাস পালাবদলের আগে, যখন 2011 সালে পালাবদল হলো, এই ক্ষমতাটা কোথা থেকে পেলেন? এইরকমভাবে আপনি বললেন পুরো অংশকে দাবিয়ে রেখেছিলেন, কোনো মন্ত্রী নন, কোনো বিধায়ক নন, কোনো কাউন্সিলর নন, তারপরেও কবে থেকে তার দাপট শুরু হলো? দেখুন, শুরু হয়েছিল এটা 2014-15 থেকে। আচ্ছা, ঠিক আছে, যবে থেকে ফেডারেশনের একটা উৎপত্তি হতে, উনি যখন ওইখানে ঢোকেন অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কার্ড নিয়ে, যদিও বা আমার ডাউট আছে উনি কোন সিনেমায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছেন। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে গেলে ওনাকে অবজারভার হতে হয় 2টো সিনেমা বা 3টে সিনেমায়। সেটা কোন সিনেমায় উনি অবজারভার হয়েছেন সেটাও আমি জানি না। তো উনি যখন ওখানে ঢোকেন, আস্তে আস্তে উনি পুরো যতগুলো গিল্ডের 26খানা গিল্ড আছে সবাইকে ক্যাপচার করেন এবং সবাইকে উনি দাপট দেখাতে থাকেন যে উনি তৃণমূল ঘনিষ্ঠ এবং ওনাকে ওইভাবেই কাজ করতে হবে যেরকমভাবে উনি সবাইকে চাইছেন। তো ওইখানে একটা ফেডারেশনটাকে কন্ট্রোল করে। তারপর আগামী দিনে ওরা ওরা কি করে, ওরা ইম্পাটাকে কন্ট্রোল করে। ইম্পায় পিয়া সেনগুপ্ত যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার সঙ্গে মিলে উনি ওনাকে ক্যাপচার করে নেন। অ্যাকচুয়ালি ইম্পা কন্ট্রোল করা উচিত ছিল ফেডারেশনকে, সেখানে উল্টো হয়। সেখানে ফেডারেশন ইম্পাকে কন্ট্রোল করে। সেখানে যত রকম টেকনিশিয়ান কটা লাগবে না লাগবে সেটা ইম্পার সঙ্গে ডিসকাশন করে, ইম্পাকে হাতে নিয়ে, পিয়া সেনগুপ্তকে হাতে নিয়ে উনি যাবতীয় যা যা জিনিস করে এসছেন লাস্ট 10 বছরে সেইভাবেই করছেন এবং করেছেন বলেই সিনেমা ইন্ডাস্ট্রির পতনের কারণ হচ্ছে এরা দুজন। একটা হচ্ছে পিয়া সেনগুপ্ত, একটা হচ্ছে স্বরূপ বিশ্বাস, তার উপরে হচ্ছে অরূপ বিশ্বাস। এরা তিনজন মিলে এইগুলো একটা নেক্সাস ছিল। কোনো সিনেমা যদি কোনো নতুন প্রডিউসার আসেন, তাদেরকে কিভাবে চালাতে হবে সেটা এরা ঠিক করতেন। আজকে বাইরের থেকে কোনো শুটিং করতে আসলে কার কত টেকনিশিয়ান লাগবে, কত টাকা দিতে হবে, 4 গুণ টাকা করে দিয়েছিল একটা টাইমে। বাইরের থেকে কোনো শুটিং করতে আসলে 4 গুণ টাকা দিতে হবে এবং এটার কোনো মাপকাঠি ছিল না। তো যে যেরকম পারছিল এখান থেকে টাকা তুলছিল। তো আজকে এটা একটা খুব ভালো একটা জিনিস যেটা এই থ্রেট কালচার, এই থ্রেট কালচারটা যেটা ভয় দেখানো বলছিলেন আপনি, এই থ্রেট কালচারটা কিরকম ছিল গত 12 বছর ধরে? আপনি যদি একটু প্রতিবাদ করেন আপনাকে কালকে ডেকে ব্যান করে দেবে। এই হয়েছে এদের মেন কাজ। আপনি যাই একটু আওয়াজ তুললে আপনাকে ডেকে আপনাকে থ্রেট করাবে, অন্য নাম্বার দিয়ে ফোন করাবে, আপনার বাড়িতে লোক পাঠাবে, বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করবে। যে যেরকম পারছিল সেরকম ভাবে করছিল। এখানে সবাই তার জন্য ভয়ে কেউ কিছু বলতে পারতো না। আর্টিস্টরা বলতে পারতো না, ডিরেক্টররা বলতে পারতো না, প্রডিউসাররা বলতে পারতো না। পুরো নেক্সাসটাই এই কাজটা করে গেছে বছরের পর বছর। লাস্ট 10 বছর ধরে আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির ক্ষতি করে দিয়েছে এরা। ভয়ঙ্কর। মানে আমরা তেলুগু বা তামিল বা মালায়ালাম সিনেমা দেখেছি, তারা যা উন্নতি করেছে, তাদের যা ডেভেলপমেন্ট হয়েছে, আমরা বাংলায় একেবারে নিঃস্ব হয়ে গেছি বলা যায় এই 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 সিনেমা সংস্কৃতিতে। শতদীপ?
একদম একদম ঠিক বলেছো। কেননা আজকে যদি দেখো আসামিস সিনেমাও আমাদের থেকে এগিয়ে গেছে, আজকে উড়িয়া সিনেমা আমাদের থেকে এগিয়ে গেছে। আমরা কতটা পিছিয়ে পড়েছি, আমাদেরকে ওই পিছিয়ে পড়া থেকে আমাদেরকে এখন ফ্রেশ স্টার্ট করতে হবে, এবং আমাদের আরো কিছু বছর লাগবে ওই জায়গাটাতে অ্যাটলিস্ট পৌঁছতে, যাতে আসাম এবং উড়িষ্যার উড়িয়া সিনেমাকে আমরা অ্যাটলিস্ট টেক্কা দিতে পারি। আজকে বাংলা সিনেমা এতটাই খারাপ জায়গায় চলে গেছে, আজকে আমরা শুধু বাংলার প্রডিউসারদেরকে মাল্টিপ্লেক্স শুটিং করতে দেখছি, গেলে উড়িষ্যায় যেতে মাল্টিপ্লেক্সে হচ্ছে। বিভিন্ন থিয়েটার দেখছি শতদ্বীপ। এই থিয়েটারগুলো পাওয়া নিয়েও নাকি রাজত্ব দাপট চালাতো এই হ্যাঁ স্বরূপ হ্যাঁ হ্যাঁ। বিশ্বাস। আমাকে আমি তোমাকে লাস্ট বলছি, আমার ডিসেম্বর মাসে প্রজাপতি 2 রিলিজ হয়েছিল। হুম হুম। আমাকে স্বরূপ বিশ্বাস ফোন করে বলে যে আমার সিনেমা হলে, আমারই সিনেমা, আমি যেহেতু প্রজাপতি নিজেই ডিস্ট্রিবিউট করছিলাম, আমার সিনেমা হলে আমার সিনেমাই আমি ইভিনিং শোতে চালাতে পারবো না। আচ্ছা। মানে আমাকে উনি ডিকটেট করছেন, মানে আমার এতটাই খারাপ লেগেছিল যে আমার সিনেমা হল, আমি ডিস্ট্রিবিউট করছি, সেই হুম। সিনেমাটাকে আমি কোথায় চাইছি সেটা আমি চালাতে পারছি না। এ কোন রাজ্যে বাস করছি আমি? এর থেকে কি বলা দুঃখজনক হয়েছিল? আর কি হতে পারে? না, তোমাকে এইভাবেই অ্যাডজাস্ট করে সবগুলো সিনেমাকে জায়গা করে দিতে হবে। তো আমি বললাম, দাদা এটা তো আমার সিনেমা, আমি তো আমার সিনেমাকে একটু বেশি শো তো দেবই। হুম। উনি বলছেন না, তোমাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। আমি বলি, অ্যাডজাস্ট করার তো কোনো ব্যাপার নেই। পরের দিন যথারীতি উনি জোর জবরদস্তি করে আমাকে ওই শোটা নিলেন, এবং পরের দিন যখন যেই ছবিটা চলছিল ওর জায়গায়, আমি যখন তাকে মেসেজ করি যে দেখুন আপনি যে বললেন আমি তো শোটা দিলাম, কিন্তু আমার তো ক্ষতি হয়ে গেল, মাত্র 16টা লোক হয়েছে, হুম। আর অথচ প্রজাপতিটা হাউসফুল ছিল, হুম। তো আমার তো লোকটা বেশি ঢুকতো। তখন আর কোনো আনসার নেই। সেই হোয়াটসঅ্যাপের চ্যাট আমার এখনো আছে। আমি দেখছিলাম মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, তারা পর্যন্ত মানে চোখের জল ফেলছেন। তারা অভিযোগ করছেন কিভাবে তাদেরকে হেনস্থা করা হতো, দুর্বিষহ জীবন হয়ে গেছিল তাদের, কাজ পেতেন না, কাজ দেওয়া হতো না তাদেরকেও। শতদীপ। না, এটা 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 সব জায়গায়, নট অনলি মেকআপ আর্টিস্ট। এটা যদি 26টা গিল্ড আছে, 26টা গিল্ডেরই যত টেকনিশিয়ান আছে, 6611 জন টেকনিশিয়ান আছে, আমার মনে হয় এই সবারই একটা অভিযোগ আছে এখানে। এখানে এরকম কোনো লোক নেই যে অভিযোগ নেই। মানে সে তোলাবাজি হোক, যাই হোক না কেন, এটা তোলাবাজি হতো, তোলাবাজি হতো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা র্যানসাম চাওয়া হতো, এবং সেটা এমন ভাবেই চাওয়া হতো, ধরো কালকে যদি শুটিং হবে, আজকে রাত্রেবেলা ফোন করে বলবে কালকের শুটিং আছে, আপনি যদি এত টাকা না দেন তাহলে কিন্তু আপনার শুটিংটা কালকে কেউ কোনো টেকনিশিয়ান যাবে না। তো এবার নতুন প্রডিউসার কি করবে ভাই, হুম। টাকা দিয়ে দিতে হচ্ছে সেই তাদেরকে। টাকাটা কি তো কারণে নেওয়া এইভাবে হচ্ছে ওরা কোনো টাকা কিছু নিত। বলা হতো? না, বলতো যে আপনার 30 জন টেকনিশিয়ান যাওয়া উচিত, আপনি 15 জন নিয়েছেন, আইদার আপনি 15 জন নিন, আর নাহলে আপনি টাকা দিয়ে দিন। এবং এইটা না একটা নেক্সাস চলছিল, আমি যেটা বারবার বলছি, হুম। এটা আইদার পিয়া সেনগুপ্ত ফোনটা করতেন, অথবা স্বরূপ বিশ্বাস ফোনটা করতেন, অথবা স্বরূপ বিশ্বাসের কোনো লোকজনকে দিয়ে ফোনটা করাতেন। পিয়া সেনগুপ্ত ফোন করে বলতেন যে একবার স্বরূপের সঙ্গে কথা বলে নে না রে বাবা, আচ্ছা। তাহলে তোর ম্যাটারটা মিটে যাবে। আর আচ্ছা। স্বরূপ বিশ্বাস বলতেন যে একবার পিয়াদির সঙ্গে তোমরা কথা বলে নাও না, ম্যাটারটা মিটে যাবে। এইটা একটা নেক্সাস চলতো। আর নতুন প্রডিউসার সে ভাবতো ভাই আমার শুটিং আটকে যাবে, ঠিক। আর্টিস্টদের ডেট পাবো না, তাদের কোনো উপায় নেই, তাই জন্য তারা টাকা দিতেন, আর আর পুরোটাই এই যে ক্যাশ হতো। টাকাটা হ্যাঁ নিশ্চয়ই, এই যে 30 জনের জায়গায় 15 জন নেওয়া হয়েছে, নিশ্চয়ই বাদ বাকি 15 জনকে যে নেওয়া হয়নি তাদের কল্যাণেই টাকা খরচ হতো বোধহয়। হ্যাঁ, কিন্তু তারা আদৌ পেতন কিনা কেউ জানে না, আচ্ছা। কেউ জানে না, কেননা এটা পুরোটাই ক্যাশ নেওয়া হতো। মানে কার পকেটে যাচ্ছে সব তাদের দিকে যাচ্ছে না কেউ এটা জানে না, পরিষ্কার, কেউ। কার পকেটে যাচ্ছে সেটাও সেটাও পরিষ্কার। হ্যাঁ, না না না, কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না। আর এইটা এইটা অ্যাকচুয়ালি উনি শিখণ্ডীটা করেছিলেন টেকনিশিয়ানদের নাম করে, উনি টাকা তুলতেন। তো টেকনিশিয়ানদের নাম করে যদি সত্যিই টাকা তুলতেন, তাহলে টেকনিশিয়ানদের এত দুর্দিন কেন আসছে? তাহলে তো প্রত্যেকটা টেকনিশিয়ান কাজ পাবে, হুম। তাহলে তারা কাজ পাচ্ছে না কেন? তো এই এই এর উত্তর কেউ জিজ্ঞেসও করতে পারতো না, আর উত্তরও পেতো না। যদি কেউ জিজ্ঞেস করতো তাকে কাজ দেওয়া বন্ধ করে দিত, নালে তার কার্ড কার্ড দিত না। মানে বিভিন্ন রকম একটা, নানান রকম একটা অসুবিধার মধ্যে ছিল। আমি দেখছি যেমন একটা স্বরূপ সাধারণ বিশ্বাসের কথা ডান বলি, একটা দিকে চশমা পরা দাঁড়িয়ে রয়েছে বাপি নাম, এই বাপি কে? আমরা কেউ জানি না, আমরা জানি না। ও এগুলো সব ওনারই একটা টিম তৈরি করা হয়েছে। উনি যবে আচ্ছা। থেকে ফেডারেশনে ঢুকেছেন, উনি তারপরে নিজের দেখছি একটা টিম তৈরি শান্তনু দে করেছেন। ক্যামেরা পার্সন, ক্যামেরাম্যান, এবং সেই ক্যামেরাম্যানও নাকি হুমকি দিতেন তোলাবাজির জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো সেগুলো ম্যানেজার গিল্ড, এই যত রকম গিল্ডের আছে, যারা প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই মোটামুটি এরমই করছিলেন।
উনি যেরকম ভাবে ইনস্ট্রাকশন দিতেন সেরকমই ওনারা করতেন। বা এবার আমার মনে হয় কমিটিটা চেঞ্জ করা উচিত, ফেডারেশনে নতুন করে মানে ইলেকশন করা উচিত। আমার মনে হয় পুরো জিনিসটাকে একদম ক্লিন করা উচিত, তাতে ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চলবে। আমি দেখেছি শতদীপ, দেবের সঙ্গে বোধহয় স্বরূপ বিশ্বাসের বনিবনা সেরকম ছিল না। আমি এই পালা বদলের কয়েকদিন আগে বুম্বাদা একটা প্রেস কনফারেন্স করছিলেন, তো পেছনে স্বরূপ বিশ্বাস দাঁড়িয়েছিলেন, এবং তারপরে যখন দেবের এন্ট্রি হয়, দেবের এন্ট্রি যখন হলো বুম্বাদার পেছনে, স্বরূপ বিশ্বাস চলে গেলেন। অর্থাৎ দেবের সঙ্গে তার মানে বনিবনা ছিল না, দেব বোধহয় পছন্দ করতেন না স্বরূপ বিশ্বাসকে। না না, এটা নয়, পছন্দ অপছন্দর ব্যাপার নয়। দেবের অ্যাকচুয়ালি কি হচ্ছিল, দেবকে আটকানোর চেষ্টা করছিল, যেহেতু ও একদম মানে বলে দিত মুখের উপরে যে এটা ভুল এটা ঠিক। সেই জন্য ওনার এটা পছন্দ হতো না। উনি যেটা চাইছিলেন ডিক্টেটরশিপটা করতে, সেটাতে যদি একজনও ওনার এগেনস্টে বলে তাকেই সরিয়ে দেওয়া হতো। তো এবার দেবকে তো উনি সরাতে পারতেন না, কেননা হুম। দেব একজন এমপি। তো তাই জন্য উনি যখনই ও কিছু একটা প্রতিবাদ করতেন তখন ও সরে যেত, অথবা অ্যাভয়েড করতো, বা কিছু করে হলেও দেবকে আটকানোর চেষ্টা করতো। তো ইনফ্যাক্ট নট অনলি দেব, উনি হুম। অনেক রকম ভাবে চেষ্টা করেছেন দেব বুম্বাদার ঝগড়া করিয়ে দেওয়া, আচ্ছা। বা দেব জিতের একটা ঝামেলা করিয়ে দেওয়া। এরকম এটা এটা ওনার এবং পিয়া সেনগুপ্তর একটা মিলিত চক্রান্ত। পিয়া সেনগুপ্তকে সরানো গেল কিভাবে? ওই যেদিন আমাদের একটা মিটিং ডাকা হয়েছিল, 4 সেকশন মিটিং, ব্যাপক যেদিন পিয়া বিক্ষোভের মধ্যে সেনগুপ্ত পড়েছিলেন নিজেই, পিয়া সেনগুপ্ত। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি ভাবতে পারেননি যে সকল মেম্বাররা সেদিন এসে ওনার বিরুদ্ধে সবাই একদম ভোট দিয়ে দেবেন, এবং এত রকম অভিযোগ সেদিন থাকবে। তো উনি মিটিংটাকে অ্যাকচুয়ালি করতেই চাইছিলেন না। যেদিন এসছিলেন, এসে বসেছিলেন, বসে যখন দেখলেন 2-4টে কোয়েশ্চেন যখন ওনার কাছে এসছে, উনি উত্তর দিতে পারছেন না, উনি বারবার উঠে চলে যাচ্ছিলেন। এবং শেষে তো আপনারা ফাইল নিয়ে দেখলেনই কি করেছেন, এটা সর্বত্র এখন আছে। শতদীপ, এখন এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ক্লিন করা, এক রাতের এবং মধ্যে তো যারাই সম্ভব এখনো নয়। ওই পুরনো কমিটির, না সম্ভব নয়, ডেফিনেটলি সম্ভব নয়। বাট এই যে ক্লিন আপটা হলে আপনি নিজেই দেখতে পাবেন 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে বাংলা সিনেমা চুপচাপ ভালোভাবে নিজের মতন করে কাজ করবে। কোনো অভিযোগ থাকবে না, কোনো সোশ্যাল মিডিয়াতে ওর বিরুদ্ধে কেউ লিখবে না। যে যার মতন করে কাজ করতে পারবে, সুস্থভাবে কাজ হবে, এবং সবাই কাজ করতে পারবে। এটাই আমরা চাই। এবং কোনো ব্যান কালচার বলে কোনো জিনিস থাকবে না। আমি যেটা বললাম শতদীপ, যে রাতারাতি হবে না। এবার এবার কি মনে হচ্ছে বেনজল, এখনো কি প্রচুর বেনজল আছে? শুধুমাত্র স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করলেই কি এখনো হবে? আছে, এখন আছে। না না, আমি যেটা বলছি, এই যে নেক্সাসটা, আমার মনে হয় এই নেক্সাসটা পুরোটা ক্লিন আপ করা দরকার আছে। এই যে নেক্সাসটাতে ইন্দ্রনীল রায় বলে একজন পিআর আছে, সে আছে, পিয়া আচ্ছা। সেনগুপ্ত আছে, স্বরূপ বিশ্বাস আছে, এর উপরে মাথা হচ্ছে অরূপ বিশ্বাস আছে। আমার মনে হয় এই পুরো জিনিসটা, এই চেনটাকে ক্লিন আপ করাটা দরকার। এবং এটা সিনেমা ইন্ডাস্ট্রির সবাই জানে, এমন এটা অজানা কিছু নয়। এবং এই তথ্যটা আপনি যদি বাজারে জিজ্ঞেস করেন সিনেমা ইন্ডাস্ট্রির কাউকে, সবাই আপনাকে এই আনসারটা দিয়ে দেবে। প্রতিবাদ করার মানে অভিযোগ জানানোর কোনো উপায় ছিল না এতদিন ধরে? পুলিশে জানানো, থানায় জানানো, অভিযোগ জানানো, এফআইআর দায়ের করা? এখন আমরা ডেফিনেটলি প্রতিবাদ তো আমরা মিটিং এর মধ্যে করছি, হ্যাঁ। কিন্তু সেইভাবে একটা মিডিয়ার সামনে এসে বলা, আমাদের কোথাও গিয়ে একটা তো সংশয় থাকে না, কেননা আমরা এখানে ব্যবসা করি। আচ্ছা, কোথায় ঠিক। এসে হলের মধ্যে এসে একটা ঝামেলা করবে, আমার অফিসে লোক পাঠিয়ে দেবে, কিছু একটা করবে, তো সেইগুলো নিয়েই তো ভয়টা ছিল। বাট 4 তারিখে যখন পুরো সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, হুম। 4 তারিখে আমরা ইম্পা অফিসে যাই, এবং আমরা গিয়ে প্রতিবাদ করি, এবং আমরা গিয়ে চিঠি দিই যে ইমিডিয়েটলি মিটিং ডাকো। তোমরা কি করে স্বরূপ বিশ্বাসকে এখানে এত বছর ধরে সেটার উত্তর তো চাইতে হবে হুম। অ্যাজ এ মেম্বার। হুম। উনি তো ফেডারেশনের মেম্বার, উনি তো ইম্পার মেম্বার নয়। ইম্পায় তো পিয়া সেনগুপ্ত স্বরূপ বিশ্বাসকে ঢুকিয়েছে, হুম। স্বরূপ বিশ্বাসের তো রাইটই নেই। আর তাছাড়া ডিসেম্বরে ওনার নাকি মেয়াদ শেষ হয়ে গেছে অ্যাজ প্রেসিডেন্ট অফ ফেডারেশন। তাহলে ডিসেম্বরের পর থেকে, জানুয়ারির থেকে উনি কি করে ইম্পায় এতদিন ধরে এলেন? উনি কি করে লালবাজারে গেলেন ইম্পার প্রেসিডেন্টকে নিয়ে অভিযোগ জানাতে? উনি কি করে রাহুলদার ওই মরে যাওয়ার পরে উনি কি হুম। করে বক্তব্য রাখছেন? এবং শুটিং চলছিল, শুটিং বন্ধ হয়নি। এবং শুটিং শুটিং হ্যাঁ, শুটিং চলছিল। উনি সবকিছুতে উনি ঢোকার চেষ্টা করতেন। উনি কে কোন ছবি রিলিজ করবে সেটাতেও ঢোকা শুরু করে দিয়েছিলেন। উনি চাইছিলেন 360 ডিগ্রি পুরো ইন্ডাস্ট্রিটাকে কন্ট্রোল করতে। যেটা দেব একজন, দেব একটা ওর সামনে একটা মুখ হয়ে দাঁড়িয়েছিল, যে ওর হুম। এগেনস্টে দাঁড়াচ্ছিল। হুম। যার জন্য ও দেবের বিরুদ্ধে বারবার একটা চক্রান্ত করছিলেন, যাতে ওর ছবি রিলিজ করতে দেব না, কোনো রকম একটা ঝামেলা লাগিয়ে দেবো, এরকম একটা প্রবলেম করছিল।
আর এই বয়কট কালচারের মধ্যে পড়ে গেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণদা কেন, ঋদ্ধি পড়েছে, প্রচুর সোহিনী পড়েছে। তাছাড়া ডিরেক্টরদের মধ্যে অনেকের সঙ্গে ঝামেলা হচ্ছিল। তো এগুলো তো বাজে জিনিস। কোনো টেকনিশিয়ানকে ব্যান করে দিতেন, কেউ একজন অভিযোগ করলে ব্যান করে দিত। কোথায় তাকে অ্যাড্রেস করবে, কোন জায়গাটা সমস্যা হচ্ছে সেটা নিয়ে বসবে, সেগুলো নিয়ে নয়। আচ্ছা, আপনারা তো দেখেছেন একাডেমি অফ ফাইন আর্টস বলে একটা বাংলা সিনেমাকে ব্যান করে দিয়েছে। আজকে একটা সেন্সার করা ছবিকে কি করে স্বরূপ বিশ্বাস ব্যান করে দিতে পারে আমার সেটা জানা নেই। তাহলে সেন্সার বোর্ডের থেকে উপরে হয়ে গেল স্বরূপ বিশ্বাস। বাবা, স্বরূপ বিশ্বাস সেন্সার বোর্ডের থেকে উপরে ভূমিকা পালন করছিল। হ্যাঁ, নভেম্বর মাসে 15 তারিখে আমার একাডেমি অফ ফাইন আর্টস রিলিজ ছিল। উনি একটা মেল করে পাঠালেন পিয়া সেনগুপ্তকে যে এই ছবিটা যাতে রিলিজ না হয়। পিয়া সেনগুপ্ত সেই মেলটা ডিস্ট্রিবিউটরকে করে এবং বলে এই সিনেমাটা রিলিজ করো না। এবং সেই ডিস্ট্রিবিউটর রিলিজ করতে পারেনি, সে পালিয়ে যায়। পৃথিবীতে কোথাও হয়নি একটা সেন্সার ছবিকে আটকে দেবে। তার কোনো সিনেমার মধ্যে না কোনো পলিটিক্সের ব্যাপার আছে, না কোনো ঝামেলা আছে। একটা এমনি নর্মাল কিছু স্টুডেন্টরা মিলে সিনেমা বানিয়েছে, সেটাকে আটকে দিয়েছে কিনা টাকা নেওয়া যায় যদি। তারপর আলটিমেটলি টাকা নিলেন উনি ফেডারেশনের নাম করে। এর তো তদন্ত হওয়া মানে দীর্ঘমেয়াদী এবং গভীরভাবে তদন্ত হওয়া প্রয়োজন। আমি তো একটা দুটো ইনস্টেন্স বলছি, এরকম যদি এখন বেরোয় প্রচুর কয়েক হাজার তথ্য বেরোবে। এত বছর ধরে উনি করে গেছেন, কয়েক হাজার তথ্য বেরোবে। দেখা যাক কতদূর পদক্ষেপ করতে পারে টলিউডের এই তদন্ত। তবে শতদীপ, এতদিন পরে মুখ খুললেন, আপনি বললেন ব্যবসা করেন আপনারা, ব্যবসা কোথায়, সিনেমার শুটিং একেবারে ডামাডোল বাজিয়ে দেবে সিনেমার শুটিংয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে যে সিরিয়াল, বিভিন্ন চ্যানেলের যে সিরিয়াল, সিনেমা তো হলো, সিরিয়ালেও কি ঢুকতেন? হ্যাঁ হ্যাঁ, চ্যানেলের সঙ্গে চ্যানেলদেরকে তো আপনি যদি চ্যানেলদের হেডদের সঙ্গে কথা বলেন আপনি পুরোটা বুঝে যাবেন। আচ্ছা। চ্যানেলদের হেডদেরকে নাকানি চোপানি খাওয়াতো। আচ্ছা। যে কোনো সময় এসে বলতো যে কাল থেকে সিরিয়াল বন্ধ। আপনি ভাবুন একটা সিরিয়াল যে সপ্তাহে ধরো 6 দিন চলছে বা 7 দিন চলছে, তার যদি একদিন বন্ধ হয়ে যায়, কারণ চ্যানেলের হাতে ম্যাক্সিমাম হাতে 2 কি 3টে এপিসোড থাকে, ঠিক আছে, তার বেশি থাকে না। এখন যদি 5 দিন বা 7 দিন ধরে যদি শুটিংটা বন্ধ করে দেয়, তাদের হাতে তো কোনো কন্টেন্ট থাকবে না। আমি তো জানি যে সিরিয়ালের স্ক্রিপ্ট পর্যন্ত চেঞ্জ করতে হতো পালা বদলের আগে যে শাসক ছিল তাদের নেতৃত্বের জন্য। কন্যাশ্রী প্রকল্প, অমুক প্রকল্প, বিভিন্ন রকম যেগুলো স্কিম গুলো ছিল সেগুলোকে নিয়ে স্ক্রিপ্ট বানালে একটু বেশি ভালো হয়, সেই জন্য ওগুলোকে ঢোকানোর চেষ্টা করতো। মানে পুরো জিনিসটাই একটা পলিটিক্যাল হয়ে গেছিল। সেটা সিরিয়াল হোক বা সিনেমা, আর্টিস্ট হোক বা ডিরেক্টর হোক বা টেকনিশিয়ান হোক বা সাধারণ একটা সিনেমা হলের কর্মচারী হোক, সবাইকে পুরোটা একটা পলিটিক্স এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। মানে আমি বলছি যে মেকআপ আর্টিস্ট, আমি খুব, যেহেতু কলাকুশলী যারা দিন আনা দিন খাওয়ার মতো, যাদের টাকা পেলে পরে কাজ পেলে পরে টাকা, কাজ না পেলে টাকা নয়, তাদেরকে পর্যন্ত নাকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, এই অভিযোগও উঠছে। এরকম আমি একজনকে পেয়েছি, ডিরেক্টর, আমি নাম বলছি না এখানে। তার কাছে ফোন এসেছিল যে তোমার মেয়ে স্কুলে যায় কটার সময় আমরা জানি, তাহলে প্রতিবাদটা সেইভাবেই করবে। তো সেই লোকটা আপনি ভাবুন, সেই লোকটা কি আর তারপরের দিন প্রতিবাদ করতে পারে? আজকে আমারও তো বাড়িতে মেয়ে আছে, আমাকে যদি এরকম ভাবে বলে আমিও তো ডেফিনেটলি ভয় পেয়ে যাব। ওনারা এইভাবে এই কালচারটা তৈরি করেছে এখানে। ভয়ঙ্কর রাজ স্বরূপ আমি যখন বিশ্বাসের। এই জিনিসটা শুনেছি আমার নিজেরই খারাপ লেগেছে। ঠিক, একেবারেই ভয়ঙ্কর রাজ চালিয়েছেন স্বরূপ বিশ্বাস। এবং যে নেক্সাসের কথা বললেন শতদীপ, অবশ্যই গভীরভাবে তদন্ত হোক, আমরাও চাই, এবং দ্রুত পুলিশ পদক্ষেপ করুক। এবং টলিউড আমাদের গর্ব, সেই টলিউড আমাদের সিনেমা আরও ভালো ভালো সিনেমা উপহার দিক, কোনো রকম চাপের কাছে নতি স্বীকার না করে। অনেক ধন্যবাদ শতদীপ আমাদের সঙ্গে কথা বলার জন্য। শেষ করছি টলিউডের স্বরূপ।